বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না, এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই। ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেইগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমরা যদি বসতি নিশ্চিত করার কথা বলি, এইটা আসলে একটা মৌলিক মানবাধিকার। আমাদের অর্থনীতি বিবেচনায় আমরা বিদ্যমান সংবিধানে বলেছি যে এটা রাষ্ট্রের মূল 5টা দায়িত্বের মধ্যে একটা, রাষ্ট্র পরিচালনার মূল নীতি, কিন্তু এইটা আসলে একটা মানবাধিকার বা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। আমরা অন্তর্বর্তী সরকার, আমরা হয়তো সাংবিধানিক এই পরিবর্তনে যাব না, কিন্তু বসতিকে আসলে একটা মানবাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। যে প্যারাডাইম শিফটের কথা আমরা বলছি, যদি সত্যি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1/3 অর্থাৎ 21টি মতন উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয়, তাহলে ওই 1/3 জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা 2/3 ভূমিতে আশ্রয় দিতে হবে। এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যি দেরি হয়ে যাবে। কাজে এখন যখন আমরা বসতির কথা বলি, আমরা যেন একটা নগর কেন্দ্রিক বসতির কথা না বলে সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক বসতির কথা ভাবি। আমরা অনেকদিন যাবৎ বলছি ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেইগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত। এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে, রাজুক করতে পারে, এইটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও হতে পারে। আমরা যখন নিম্নবিত্তের আবাসনের কথা বলি, এটা সরকারও যেমন করতে পারে, কোন কোন খাতে সিএসআর করা হবে সেটা যখন নির্ধারণ করে দেয়, আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত, সেখানে এইটা একটা সেক্টর হতে পারে। যেহেতু সরকারের রিসোর্স অত বেশি নেই, কাজে সরকারের পাশাপাশি সিএসআরেও কিন্তু এই কাজটা করা যায়। সরকার যদি ভূমি দেয়, অনেক প্রতিষ্ঠান নিজেরাও বাসা করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারে। আরেকটা প্যারাডাইম শিফটের কথা একটু বলি, যে আমরা যখন বসতির কথা বলি, আমরা একটা প্লট পেলে খুব খুশি হই, একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই, তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না, সেই ফ্ল্যাটে আর পানি থাকে না, বিদ্যুতের সরবরাহ থাকে না, রাস্তা চিপা থাকে। এই সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে, সরকারকে কতটা বেগ পেতে হয়। আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে, বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না, এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে একটু আশ্রয়ন প্রকল্পে ফেরত যাই। অনেক জায়গায় আশ্রয়ন প্রকল্প যাদেরকে দেয়া হয়েছিল তারা ওইখানে যায় না, গিয়ে থাকে না, কারণ শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু এটাকে বসতি বলতে পারেন না। তার তো রোজগারের জন্য, চাষাবাদের জন্য জায়গা লাগবে। সেটা যখন থাকবে না তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতেই দেখবেন আপনি সফল হচ্ছে না। আরেকটা প্যারাডাইম শিফটের কথা বলি, যে আমরা বিল্ডিং বানাই। দেখেন এখন বাজে 12টার সময় আমরা দেশের সবচাইতে সুন্দর হলগুলোর মধ্যে একটায় বসে আছি, কতগুলো আলো জ্বালিয়ে বসে আছি, টোটালি এয়ার কন্ডিশনড একটা সিস্টেমে বসে আছি, কিন্তু আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এই সময় আলো জ্বালিয়ে বসে থাকার আমাদের কিন্তু কথা না। প্রাকৃতিকভাবেই যেই আলোটা আসে,
আমরা যদি বিল্ডিংটাকে ওইভাবে প্ল্যান করতাম আমাদের আলো জ্বালিয়ে বসতে হতো না। এখন আমি মনে করি যে রাজুক বলেন, ন্যাশনাল হাউজিং অথরিটি বলেন, পরিবেশ অধিদপ্তর বলেন, কয়দিন আগে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা নির্দেশনা দিলাম যে পরিবেশ অধিদপ্তর ঢাকায় তাদের যে নতুন বিল্ডিংটা করবে এইটা যেন একটা গ্রিন বিল্ডিং হয়। এখন গ্রিন বিল্ডিং কি, এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটিগুলো আছেন, ন্যাশনাল হাউজিং অথরিটি, রাজু, গৃহায়ণ গণপূর্ত, পরিবেশ, এই সকলকে মিলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছেন। আমাদের একটা মডেল ডেভেলপ করা উচিত যে একটা গ্রিন বিল্ডিং এ কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না, অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে, লাইটিং কেমন হবে। কয়দিন আগে কোথায় গেলাম, একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম ময়মনসিংহে ব্রিটিশ আমলের সার্কিট হাউস, সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না, কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না আপনাকে। তাহলে এই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে এইটা কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি, এটা খুব জটিল কিছু না, কিন্তু গ্রিন বিল্ডিং এর একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারবো। ন্যাশনাল হাউজিং অথরিটিতে যে আপনারা যে প্রেজেন্টেশন দিলেন সেখানে কোথায় কোথায় আপনারা প্লট ফ্ল্যাট করেছেন সেটা বলেছেন, কিন্তু আপনাদেরকে প্লট এবং ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। আমরা দেখি যে বিভিন্ন বেসরকারি পর্যায়ে এমন বাসা করা হচ্ছে যে বাসাগুলো বন্যার পানি বাড়ার সাথে সাথে ওইগুলো উঁচু হতে পারে। আবার মোবাইল হাউসের কথাও বলা হচ্ছে। তো দুর্যোগ সহনশীল গ্রিন হাউসের যেমন একটা মডেল দরকার গ্রিন বিল্ডিং এর, দুর্যোগ সহনশীল বিল্ডিং গুলোরও কিন্তু মডেল ডেভেলপ হয়ে যাওয়া দরকার। আপনাদেরকে একটা অফার দিই, আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমরা ছোট ছোট প্রকল্পে অর্থায়ন করি। আপনারা যদি মনে করেন যে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন, তার একটা মডেল ডেভেলপ করবেন, এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারেন। সরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে, বন্যাপ্রবণ অঞ্চলে, নদী ভাঙন অঞ্চলে এগুলোর ম্যাপিং আছে। এরকম বসতি প্রচলন করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। এখন যেটা আগেই বললাম যে বসতি মানে কেবল মাথা গোঁজার ঠাঁই না, বসতি মানে একটা কম্প্রিহেন্সিভ জিনিস। আমাদেরকে সেগুলো চিন্তা করে উন্নয়ন পরিকল্পনায় হ্যাঁ বা না বলতে হবে। আবার বসতি মানে কিন্তু কারো কারো কাছে শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁইটা, সে এত কিছু আপনার আমার মতন চিন্তা করে না, তার তো কোনো থাকার জায়গাই নেই। তো আপনারা জাজিরাতে প্রচন্ড নদী ভাঙন হলো, এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ ওইখানে বাঁধ দিয়ে প্রোটেকশন ছিল, তারপরেও পদ্মা সেতুর কারণে এবং বড় বড় অবকাঠামোর কারণে নদীগুলো হঠাৎ করে কোন দিক দিয়ে ভাঙবে এটা আমরা কেউ বলতে পারি না। একটা যদি মডেল এলাকা নেই নদী ভাঙনের, একটা যদি মডেল এলাকা নেই বন্যার, সেখানে বসতি কেমন হওয়া উচিত যেটা সাস্টেইনেবল হবে এবং এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহনশীল হবে, এটা কিন্তু আমরা একটা উদ্যোগ আমাদের সময়ই গ্রহণ করতে পারবো। আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আপনারা তো ন্যাশনাল হাউজিং অথরিটি, আপনারা বিকেন্দ্রীকরণের অনেক কয়েকটা মডেল হতে পারে। একটা যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান, আপনি তো সব কাজ করতে পারবেন না। কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায়? তা তো লাগায় না, কৃষকেরাই তো ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে। তো আপনাকে দেশব্যাপী ফ্ল্যাট করতে হবে না, আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট, আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংকস, আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশনস, আপনি পার্টনারশিপে যান উইথ এনজিওস। এই যে আমাদের রিহাব আছে, তাদের ব্যবসায়িক মডেলেও তো একটু সিএসআর আনতে হবে। তো সেখানে রিহাবের সাথেও পার্টনারশিপের কথা ভাবেন যে রিহাব কেবলমাত্র ঢাকা শহরেই বাড়ি বানাবে তা না, একটা পার্ট অফ ইনকাম অফ রিহাব মেম্বার্স ওই সিএসআর এর ফর্মে কিন্তু এই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আমরা নিয়ে যেতে পারি। এই একটা হচ্ছে যে আমাদের বসতি মানে কি, একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, একটা হচ্ছে দুর্যোগ সহনশীল বিল্ডিং, আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ থ্রু পার্টনারশিপ।
আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব। বস্তি তো আসলে কোনো বসতি না, আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না, বস্তিতে থাকা তো সম্ভবই না। তো মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না। ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয়, এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা, যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন। এবং বিপুল পরিমাণ খাস জমি কিন্তু অব্যবহৃত এবং দখল রয়ে যাচ্ছে। এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা। এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন। দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া যায় পরবর্তী সরকার এসে, এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি, তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। এবং আমাদের ধর্মে একটা কথা আছে, সাদকায়ে জারিয়া। এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায় আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানানভাবে প্রোটেক্ট করি, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হতে পারে। তো ন্যাশনাল হাউজিং অথরিটি যখন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য বাসা করে দেবে, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে এবং এইভাবেই আমাদের যে রুলস অফ বিজনেস সেটাকে মডিফাই করতে হবে। আপনারা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে একটু দেখেন যে আপনারা সত্যি যে মডেলগুলো আছে এগুলোকে স্কেল আপ করার জন্য বন্যাপ্রবণ এলাকাতে, নদী ভাঙন এলাকাতে কিছু করতে চান কিনা। আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যত রকম সহায়তা দেওয়া প্রয়োজন আমরা সেটা দিতে প্রস্তুত থাকবো। ধন্যবাদ।